হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই খুবই মজার গল্প। তো চলো বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, গল্প শুরু করার আগে অবশ্যই কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে পড়ো পুরো গল্পটি শোনার জন্য। হ্যাঁ, সাথে কিন্তু আশেপাশে টিস্যু বা রুমাল রেখে নিও, তোমাদের কাজে আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো প্রিয় বন্ধুরা, চলো গল্প শুরু করি। গল্প খুবই খুবই রোমান্টিক হতে যাচ্ছে। বন্ধুরা, আমি হলাম একটি বিবাহিত মহিলা। আমার স্বামী একজন প্রবাসী। আমার নাম কল্পনা। আমি আমাদের বাড়িতে একা একাই বসবাস করি। আর আছে এক রামু কাকা। সে অনেক বিশ্বাস্ত মানুষ, আমাদের বাড়িতে কাজ করে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখনও বাচ্চা কাচ্চা হয়নি, কারণ আমার বিয়ের বয়স চলছে মাত্র 3.5 বৎসর। তো বন্ধুরা, আমার বিয়ের পর আমার স্বামী চলে যান প্রবাসে। অবশ্য আমরা 3 মাস একসঙ্গে ছিলাম, যেন প্রতিটা মুহূর্তই ছিল মধুময় মুহূর্ত। স্বামী চলে যাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল থাকতে। অন্যদিকে আমার বাড়িতে কেউ কেন নেই সেটাও বলবো। বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমার একটি ননদও আছে। আমার স্বামীরা তারা মাত্র 2 ভাই বোন, এক ভাই এক বোন। তার মধ্যে ভাই হচ্ছে আমার স্বামী, অন্যটি আমার ননদ, যে মোটামুটি বিবাহিত। তার ঘরে ফুটফুটে 2টি বাচ্চা, একটি ছেলে অন্যটি মেয়ে। যাই হোক বন্ধুরা, অন্যদিকে শ্বশুর শাশুড়ির অনেক জমি জমা গৃহস্থী থাকায় তাদেরকে গায়ের বাড়িতেই থাকতে হয়। আর আমার স্বামী এই তো শহরে আমাকে রেখেছে। এটা আমাদের নিজস্ব বাড়ি। এই বাড়িতে আমি বসবাস করি একা একাই, কারণ বন্ধুরা, আমি হলাম শহরের মেয়ে। গ্রামে মোটেও আমার ভালো লাগে না। তারপরেও মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ির কাছে যাই, আর কয়েকটা দিন থেকে চলে আসি। শ্বশুর শাশুড়িও মাঝে মধ্যে আসে, আসার পর কিছুদিন থেকে চলে যায়। স্বামীর সঙ্গে প্রতিদিনই বেশ অনেকবার কথা হয়। আমার স্বামী আমায় প্রচণ্ড ভালোবাসে। তো বন্ধুরা, ও ফোন করে করে যখন আমার সাথে কথা বলতো, বলতে বলতে সবসময় না ভালো মন্দ বলতো না, কিছু কিছু সময় অনেক রোমান্টিক কথাবার্তাও বলতো। আমি একা একা হওয়ার কারণে মাঝে মাঝে কিছু কথা আমার উপরে শারীরিকভাবে খুব অ্যাটাক করে ফেলতো। কিন্তু একা একা আর কী করবো বলো তো বন্ধুরা। তখন আমি স্বামীর সঙ্গে কথা বলতে বলতে মোবাইলের মধ্যে আমরা দুজন অনেক আনন্দ করতাম। আমার স্বামী আমায় বলতেন, এই একটু দেখাও না। আমি বলতাম, কী দেখাবো? বলল, আবার কী দেখাবে? ওই তো কত সুন্দর সুন্দর ভাবাপুলি পিঠে একটু দেখাও না। যতটুকু মোবাইলে দেখা যায় খুব সুন্দর করে করে গোল গোল ভাবাপুলি পিঠে দেখাতে থাকতাম। বলতো, একটু ধরে খাইয়ে দাও না। আমি বলতাম, তাই? আচ্ছা, মোবাইলের মধ্যে কী করে খাওয়াবো? বলল, যেভাবে খাওয়া যায় ওইভাবে অনুভব তো করা যাবে। ব্যাস, দুজন অনেক অনেক দুজনকে হাসানোর চেষ্টা করতাম, মজা করতাম। কিন্তু বন্ধুরা, দুজনের কাজ কি আর একজনকে দিয়ে হয়? তারপরেও ঠেকা কাজ চালানোর জন্যে খুব সুন্দর করে করে ও নিজের হাতের কাজ নিজেই করতো, আমার হাতের কাজ আমিও নিজে করতাম। একদিন কথা বলছিলাম ফোনে, আমাদের জীবন বেশ হাসি আনন্দেই চলছিল। আমি কথা বলতে 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 আমার কিছুই ভালো লাগছিল না। ও বলল, ঘরে যাও না। আমি বললাম, যাবো তো, রান্নাঘরের কাজটা শেষ করে দিই। এই কথা বলে আমি রামু কাকাকে ডেকে বললাম, তুমি একটু রান্নাঘরটা সামলাও, আমি তোমার দাদাবাবুর সঙ্গে কথা বলে আসছি। রামু কাকা বলল, ঠিক আছে। এই বলে আমি ঘরে চলে গেলাম। কথা বলার তালে তালে দরজাটা লাগাতেই ভুলে গেলাম। তারপর মোবাইলে আমরা খুব দুষ্টুমি করছিলাম বন্ধুরা, জানো না।
একদম এত পরিমাণ শয়তানি করছিলাম কি আর বলবো। অন্যদিকে আমার খেলার জন্য মনটা এত জেগে উঠেছে যা বলার বাহিরে নয়। আসলে দুজনের কাজ একজন করাটা মুশকিল। এতে ঠেকা কাম চললেও তেমন একটা আনন্দ পাওয়া যায় না, বরঞ্চ আরও শারীরিক অনেক প্রবলেম হয়ে যায়। তো সেদিনও কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি বলে উঠলাম, আমার আর এভাবে ভালো লাগে না, আমি তোমাকে বাড়ি আসার সাজেশন দিচ্ছি, বাড়ি আসো। বলল, আসবো তো, কোম্পানিতে ছুটি নেই, সামনে বলেছি দরখাস্ত দিয়ে রেখেছি। এই কথা বলতে বলতে কিন্তু উনি আমার 9 মাস খেয়ে ফেলেছে, কিন্তু কিছুতেই আসছে না। আমি বললাম, রেখে দাও, ভালো লাগছে না, এভাবে কি আর জীবন চলে বলো তো? বলল, কী করব, তুমি যে কষ্টে চলছো আমিও ওই কষ্টে চলছি, একটু মানিয়ে নাও। বললাম, মানতে 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 3.5 বছর পার হইল, আর কত বলো? সেই বিয়ের পর 3টা মাস সাথে থেকে গেলে, তারপরে আর কোনো থাকা হলো না সাথে। আমি একা একা কী করে থাকি বলো তো? আমার ভালো লাগছে না, এখন রাখো, পরে কথা বলবো। অন্যদিকে বন্ধুরা ভাবাপুলি কিন্তু বের করাই ছিল। হ্যাঁ, ও বলছিল খুব মজা করে করে খাবে। আমি কি জানতাম যে আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে? জানতাম না। রামু কাকা কখন যে এসে দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিলেন, শুনছিলেন, আমি বুঝে উঠতে পারিনি। ফোনটা কাটতেই দেখলাম রামু কাকা ঘরের ভিতর প্রবেশ করেছে। আমি বললাম, কী ব্যাপার আপনি এখানে? অন্যদিকে ভাবাপুলি তো একদম ভেপে ফুলে এমন অবস্থা, শুধু বলছে আমাকে খেয়ে নাও, আমাকে খেয়ে নাও, এভাব লাগিয়েছে। আমি বললাম, শান্ত হয়ে যাও বলে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঢেকে রাখলাম। ঢাকতে গিয়ে রামু কাকা বলল, তোমার এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। আমি বললাম, এটা তুমি কি বলছো? তুমি আমার ঘরে কি করছো? যাও রামু কাকা, ভালো হবে না। বলল, ভালো মন্দ পরে বুঝবো, আগে তো তোমার কষ্টটা নিবারণ করি। আমিও বেশ ছোটাছুটি করতে লাগলাম, কিন্তু রামু কাকা আর কিছুতেই ছুটতে দিল না। বলল, শোনো বৌমণি, আমি তোমায় একটা কথা বলি। আমি কিছু কাজ করে দিচ্ছি তোমায়, দেখো তোমার পছন্দ হয় কি না। এই বলে বলে সে আমার খুব কাছে আসতে লাগলো। আস্তে আস্তে একদম এসেই পড়লো। রামুকে কাকা বলি ঠিক আছে, কিন্তু রামুর বয়স কিন্তু তেমন বেশি না, মাত্র 46 বছর। যাই হোক বন্ধুরা, রামু কাকা হুট করে এসেই মনে করো আমাকে বলল, আমার তো অনেক খিদা লেগেছে, তোমারও খিদায় যেন জীবন যায় যায় অবস্থা, আজ আমি সমস্ত ক্ষুধারই নিবারণ করব, এসো। এই বলেই কমলার কোষের উপর উপকে পড়ে গেল। কিছুক্ষণ আমি অনেক সময় ধরে ছোড়াছুড়ি করতে লাগলাম আমার হাত পাগুলোকে, কিন্তু কোনো কাজ হলো না। কয়েক মিনিট যেতেই চুপ হয়ে গেলাম, কারণ আমি আর আমার বশেই ছিলাম না। উনার এত পরিমাণ খিদা লেগেছে, উনি কমলার কোষগুলো খুব ঘাপ ঘুপ করে খাচ্ছে। ওনার খাওয়া দেখে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না, আমিও খাওয়া শুরু করে দিলাম। তারপরে উনি একদম রাক্ষসের মতো করে ভাবাপুলি পিঠের মধ্যে ঝাঁপিয়ে পড়লো বন্ধুরা। ঝাঁপিয়ে পড়ে মন মতো বন্ধুরা একদম কচকচ কচকচ করে চাবিয়ে চাবিয়ে বন্ধুরা জানো না খাচ্ছে কি। একটা যে শান্তি ওনার খাওয়া দেখে আমার তো পুরো মাথাই নষ্ট। আর কি নিজেকে আটকানো যায়? ওনার খাওয়ার অবস্থাটা দেখে আমারও লোভ হলো খাওয়ার জন্য। বন্ধুরা জানো না, উনি তো খাচ্ছে, আমিও গালে তুলে তুলে ওনাকে খাইয়ে দিচ্ছি আমার হাতে ধরে। অন্যদিকে উনিও হাত দিয়ে একবারে খাবলিয়ে খুবলিয়ে খাচ্ছে ভাবাপুলি পিঠে। বিশেষ করে এই তো কাজু বাদামগুলো এমনভাবে খাচ্ছে বন্ধুরা, কী আর বলবো তোমাদের। তো মজা করে করে খেতে 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 আমাকে গালে তুলে খাওয়াতে লাগলো। একদম এত সুন্দর রসালো পিঠে এর আগে আমি কখনো দেখিনি বন্ধুরা, খাইনি। একদম 12 লম্বায় 12 হবে বন্ধুরা, জানো তো, মানে 12 ইঞ্চি হবে পিঠেটার সাইজ। সেটা হচ্ছে তোমার কুলি পিঠে বন্ধুরা, বুঝলে তো? কুলি পিঠেটাকে না
আমার গালে তুলে দিল খাওয়ার জন্য। আমি খুবই মজা করে করে খেতে লাগলাম। খেতে 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 বন্ধুরা কী আর বলবো তোমাদের, এতটা মজা পেলাম খেয়ে। অন্যদিকে আমার সেই রামু কাকার ভাপা-পুলি খেয়ে হলো না, চলে গেছে চিতই পিঠা খেতে। চিতই পিঠাটাকে কীভাবে যে বন্ধুরা মুখটা চটকিয়ে চটকিয়ে খাচ্ছিল আর কি বলবো, মনে হচ্ছে জীবনে কোনো দিন খায়নি, এভাবে খাচ্ছিল। তো খেতে খেতে আমাকে বলছে মিষ্টি দিয়ে খাও, মিষ্টি দিয়ে খাও, আরও ভালো লাগবে। এই বলে নিজেই আমার গালে তুলে মিষ্টি দুখানা ভরে দিল। আমি না খুবই মজা করে খেতে লাগলাম। একবার করে একটু কুলি পিঠে খাই, আবার মিষ্টি খাই, স্বাদই আলাদা বন্ধুরা। খেতে 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 অনেক সময় কেটে গেল। তারপরে আর কি বলল, আকাশটাও ঠান্ডা আছে, বাড়িটাও ফাঁকা আছে, আজকে তো সময়টা শুধু আমাদের। চলো বৌমনি, আজ তোমায় আমি খুব ভালো ব্যাটিং শেখাবো, আর কি করে বোলিং ভালো করতে হয় তা শেখাবো, মানে আমরা ব্যাট বল খেলবো। তো বন্ধুরা আমরা পিঠে খাওয়া একদম অব্যাহত রেখেছি, এক চুলো 1 মিনিটের জন্যও ছাড়িনি। কেন ছাড়বো বলো তো? আজকে এত বছর হয়ে গেল, আমি এতটা ক্ষুধার্ত, পিঠা খাওয়ার লোভ আমার উপরে এত পড়েছে। অন্যদিকে রামু কাকা, তারপর আমরা খুব সুন্দর করে পিঠা খেতে খেতে মুখ থেকে আর বেরিয়ে করছি না। যেমনি রামু কাকা খাচ্ছে তেমনি আমিও খাচ্ছি। তারপর আমরা ফাইনালি ব্যাট বল খেলা শুরু করে দিলাম। মা গো মা, এত সুন্দর ব্যাটিং করলো বন্ধুরা, জানো কোনো রকম কোনো রেস্ট না নিয়ে একটানা ব্যাট দিয়ে বলকে পেটাতেই থাকলো। এমনভাবে পেটাচ্ছে পেটাচ্ছে পেটাচ্ছে। অন্যদিকে বল কি আর বলবো তোমাদের, বলে এত পরিমাণ মানে পেটাচ্ছে, বল তো একদম ছেড়ে ছুড়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, খুবই খুবই মজা হলো। যদিও প্রথমে একটু মানে ব্যাট প্রচণ্ড শক্তিশালী ছিল, বলের কষ্ট হচ্ছিল, পরবর্তীতে কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে সেদিন রাত্রে ফাঁকা বাড়ি পেয়ে এই রামু কাকা আমায় 3বার বট ব্যালিং খেলা শেখায়। আমাদের খেলা অনেক মজা হয়েছিল বন্ধুরা, এত পরিমাণ মজা হয়েছিল কল্পনাও করতে পারবে না। রামু কাকা খুবই সুন্দর করে করে বিভিন্ন স্টাইলে ব্যাটিং করছিলেন, যা আমার কাছে খুবই ভালো লাগছিল। একদম কল্পনার একটা জগৎ ছিল। তো এইভাবে মোটামুটি চলতেই থাকে প্রতিদিন। আমিও শান্ত হয়ে থাকি আর স্বামীকে কোনো রকম কোনো প্রেশার দেই না বন্ধুরা। তো আমার স্বামী আমাকে হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, তোমাকে অনেক ফুরফুরো লাগছে, অন্যদিকে আমাকে আসার কথাও তো তুমি আর বলছো না, এটা নিয়ে তো তুমি অনেক ঝগড়াঝগড়ি করো আমার সাথে। আমি বললাম, ঝগড়াঝগড়ি করলে কি হবে, তুমি কি আমার কিছু শোনো বলো? এই জন্যই ভাবছি ঝগড়াঝগড়ি আর করবো না, নিজের কাছে নিজেই সারবো, এই কথা বললাম। বলায় আমাকে বললো, নিজের কাছে নিজে সারবে মানে? বললাম, না না, ওই যে সব সময় যেমন যেমন করি, একা একাই কাজকর্ম সামলাই নিজের, সেটাই আর কি। বললো, ও আচ্ছা তাই বলো। আমি আসার কথা আর কিছুই জিজ্ঞাসা করলাম না। বললো, ঠিক আছে রেখে দাও, কাজে ব্যস্ত আছি। ও মা, রেখে দিলাম। তারপরে অনেক সকাল হয়ে গেছে, উঠছি না। এই রামু কাকাটা দরজা খুলে দুধ নিয়ে দরজা খোলাই রেখেছে, এসে ব্যাস শুয়ে পড়লো আমার পাশে। শুয়ে পড়েছে, হুট করে দেখি স্বামী এসে খাড়া। দেখে তো অবাক রামু কাকা, আর আমাকে এ অবস্থায় দেখে সে তো হতভাগ। তারপরে মোটামুটি তার কাছে কিছুই আর গোপন রইল না, সবটাই যেন খোলাসা। তখন আমার স্বামী আমাকে বলল, আমি প্রবাসে গিয়েছি যাতে তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো, বিলাসিতা করতে পারো। আরে তুমি যে কষ্টে জ্বলছিলে, একই কষ্টে তো আমি জ্বলছিলাম, আর তুমি আমার আমানতের খেয়ানত করেছো, এটা তুমি মোটেও ঠিক করোনি। তোমার সাথে আর যাই হোক, সংসার তো করা যায় না, তুমি একটা বিশ্বাসঘাতক মহিলা। এই বলে বন্ধুরা আমাকে আমার স্বামী বের করে দিল বাড়ি থেকে। তারপরে আমি চলে গেলাম। যাওয়ার পর আমাকে ডিভোর্সনামা পাঠিয়ে দিল। আমার আর আমার স্বামী সংসার করা হলো না। তো বন্ধুরা,
সেই থেকে একা একা চাকরি করছি আর একাই রয়েছি। বাবা মাও বাড়িতে আর উঠতে দেননি, বলল তোর মতো কলঙ্কিনী মেয়ের মুখ দেখতে চাই না। এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পের সঙ্গে। কেমন লাগলো তোমাদের বন্ধু গল্প? যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর হ্যাঁ, পাশে থাকা সাবস্ক্রাইব করে তার সাথে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে রেখো। সেটা বাজিয়ে রাখলে হবে কি, আমার আপলোড করা নতুন গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য সুন্দর একটা কমেন্টস রেখে যেও। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।